6 বছরের বেশি সময় পর জনসমুদ্রে বেগম খালেদা জিয়া, শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি তারেক রহমানের, বিএনপির নামে অপকর্ম করলে ছাড় নয়। গঠন হচ্ছে 15 সদস্যের অন্তর্বর্তী সরকার, শপথ বৃহস্পতিবার, জানালেন সেনাপ্রধান দেশের পথে ডক্টর ইউনূস। শ্রম আইন লঙ্ঘন মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বাতিল। মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি, পালাতে গিয়ে বিমানবন্দরে আটক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর নয়াপল্টনের বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি এই আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী রাখা হয়েছিল তাকে, সুচিকিৎসা থেকেও বঞ্চিত হয়েছেন তিনি। খালেদা জিয়ার মুক্তির পর এমন প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন মঙ্গলবার। তার দণ্ডাদেশ মওকুফ করা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি প্রতিহিংসার রাজনীতির অবসান বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শান্তিপ্রিয় মানুষের
সন্তানকে ছেলেপেলেদের যে হত্যা করেছে এই খুনি ফ্যাসিবাদী হাসিনার এই বাংলার মাটিতে বিচার হওয়া একান্ত দরকার। সুচিকিৎসা থেকেও বঞ্চিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বললেন তারা, একটা মানুষকে চিকিৎসা দিতে কিভাবে আটকায়? প্রধানমন্ত্রী সে অনেক পরে, মানুষকে কিভাবে তাকে চিকিৎসা দেয় না? ব্যক্তি হিসাবে আপনার শত্রুও যদি অসুস্থ থাকে আপনি তাকে সেবা করা, এটা আপনার মানবিক দায়িত্ব। অসুস্থ থাকাকালীন অবস্থায় উনি বিদেশে যাইতে দেয় নাই, ওটা ওনার প্রতিহিংসার কারণে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানো দরকার বলেও মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খালেদা জিয়ার দেশে যাইতে দেন এই জন্য, খালেদা জিয়া যদি দেশের বাইরে যায় তখন তার পতন অনিবার্য হইয়া যাইত। দেশে আবারও সুস্থ ধারা রাজনীতি চালু করতে খালেদা জিয়ার মুক্তি জরুরি ছিল বলেও মন্তব্য তাদের। ছাত্র জনতার এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের সেই অর্জন হয়েছে, এই অর্জনকে ধরে রাখতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপির নামে অপকর্ম করলে কোনো ছাড় নয়। বিচারের ভার নিজ হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান তিনি। মোহাম্মদ কবিরের রিপোর্ট। আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রায় 17 বছর পর লন্ডন থেকে বিএনপির পল্টন সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় বাংলাদেশ আজ কারামুক্ত। দেশের গণতন্ত্র রক্ষায় এবং ধর্ম বর্ণ পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার নিরাপত্তা নিশ্চিতে দলের নেতাকর্মীদের ঢাল হিসেবে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি। ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপির নামে যদি কেউ অপকর্ম করে তাকেও ছাড় দেওয়া হবে না। বিচারের ভার নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান তিনি। জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়োগ কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তারেক রহমান। শেখ হাসিনা পালানোর পর একটি চক্র পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে এমন অভিযোগ করে তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়। বিনা ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়ে জনগণের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছেন। একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের তরুণদের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান তারেক রহমান। ক্ষমতা হস্তান্তর করতে হবে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। নির্বিঘ্নে নয়াপল্টনের সমাবেশে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা। কোনো হয়রানি নেই, পুলিশের গ্রেফতার আতঙ্ক নেই। দীর্ঘ 16-17 বছর পর স্বাধীনতা উপভোগ করছেন বলে মত দেন বিএনপির নেতাকর্মীরা। বৈষম্যমুক্ত আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা। মাহমুদ হাসানের আরেকটি প্রতিবেদন। রাজধানী নয়াপল্টন বিএনপি কার্যালয় অভিমুখে জনতার ঢল। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পল্টন ও আশেপাশের এলাকা। সারা দেশ থেকে দলে দলে জনতার স্রোত আসে নয়াপল্টনে। বিএনপির নেতাকর্মীরা বলছে, দেশ এখন মুক্ত। সমাবেশে আসতে কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লাস করেন তারা। খালেদা জিয়া যদি হেসে ওঠে, এই বাংলাদেশ হেসে উঠবে। মুক্তির স্বাদ পাচ্ছি। দীর্ঘ 15 বছর আমরা বিভিন্নভাবে অত্যাচার নিষ্পেষিত হয়েছি, কথা বলার সুযোগ পায় নাই। যারা দেশ পরিচালনার গুরুর দায়িত্ব পাবেন তাদের দুর্নীতিমুক্ত দেশ গড়ার তাগিদ দেন নেতাকর্মীরা। বলেন, গত 16 বছরে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে এমন যাতে আর না হয়। মাতৃতুল্য নেত্রীর দীর্ঘায়ু কামনা করি। এই দীর্ঘায়ু কামনা করে আমাদের নেতাদের কাছে একটাই আবদার, ক্ষমতার চেয়ারে বসে এই চেয়ারের গরমে বাংলার জনগণকে ভুলে যাবেন না। নেতৃবৃন্দ যেভাবে তারা 12টা বছর কষ্ট করেছে, এর থেকেই বোঝা যায় যে দেশটা কিরকম স্বৈর শাসকের হাতে ছিল। জনগণ যেন উপযুক্ত প্রার্থীকে, দেশপ্রেমিক প্রার্থীকে, সৎ প্রার্থীকে এবং প্রশাসন চালানোর মতো যোগ্য প্রার্থীকে
ভোট দিয়ে জয়যুক্ত করে। এসব কিছুর জন্য যেসব শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করতে ভুলেননি সমাবেশে আসা একজন কর্মীও। জীবন উৎসর্গ করেছে, তাদের এই উৎসর্গের কারণে এবং এদেশের আপমানজনগণ যখনই তাদেরকে সাপোর্ট করেছে তখনই এই স্বৈরাচারী বিদায় হতে বাধ্য হয়েছে। ছাত্র জনতা এবং সমস্ত বিরোধী দলের যে সমস্ত লোকজন শহীদ হয়েছে তাদেরকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই। আগামীর বাংলাদেশ বিভেদ মুক্ত বাসযোগ্য দেশ হবে, প্রতিটি কর্মী ও নেতার মুখে এমন বাণী উচ্চারিত হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের শপথকাল। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ সরকারের আকার হতে পারে 15 সদস্যের। বঙ্গভবনে নিমন্ত্রণ জানানো হয়েছে 400-র বেশি অতিথিকে। ব্রিফিংয়ে একথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সেনা সদরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের আকার ও শপথ অনুষ্ঠানের বার্তা দেন সেনাপ্রধান। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। পুলিশ পুনর্গঠন শেষ হলে শীঘ্রই কাজে ফিরবে বলে জানান তিনি। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেন সেনাপ্রধান। পুলিশের একটা বড় ফোর্স, এটার যে ভয়েড যেটা সৃষ্টি হয়েছে, এই ভয়েডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পুরো করা সম্ভব না। আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারব। অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের কথাও বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকাল রাতে তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। ইউনূস সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে বাংলাদেশ সময় দুপুর 2:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবারই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন ডক্টর ইউনূস। এদিকে আরেক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাহসী ছাত্রদের অভিনন্দন জানিয়ে এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। সকলকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বাতিল করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। ডক্টর ইউনূস সহ 4 জনের খালাস বলে জানিয়েছেন আইনজীবী। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক MA আউয়াল এই আদেশ দেন। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরছেন আগামীকাল। বর্তমানে চিকিৎসাজনিত কারণে ফ্রান্সে রয়েছেন তিনি। দেশে ফেরার একদিন আগে ডক্টর ইউনূসের সাজা বাতিলের আপিল শুনানি করে উভয় পক্ষ। আদালতের শুনানি শেষে 6 মাসের সাজা ও অর্থদণ্ড বাতিল করে রায় দেন। বাদী পক্ষ সরকারি প্রতিষ্ঠান, কলকারখানা অধিদপ্তর, তারা যৌথ পিটিশন দিয়েছে আমাদের সাথে এবং উপস্থিত থেকে আর্গুমেন্ট করেছে। আর্গুমেন্ট করার পর কোর্ট সন্তুষ্ট হয়ে রায় দিয়েছে। অন্য মামলাগুলোর বিষয়ে দ্রুতই উচ্চ আদালতে কোয়াশমেন্টের জন্য আবেদন করবেন বলে জানান আইনজীবী। এটা আজকে তো সমাপ্তি হয়ে গেল, আর ওইটা তো এখনো মামলা চলমান অবস্থায় রয়েছে, আর ট্রায়ালই শুরু হয়নি। আর বাকি যে মামলাগুলি হয়েছে এগুলি তাদের ব্যক্তির বিরুদ্ধে হয় নাই, সেটি হয়েছে কোম্পানির বিরুদ্ধে, স্ব কোম্পানির বিরুদ্ধে, সেখানে কোনোটা নাই। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত 1 জানুয়ারি 6 মাসের সাজা ও 30,000 টাকা অর্থদণ্ড দেয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে।
এরপর রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানার স্বাক্ষরের পর 84 পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ ছিল গত 5ই আগস্ট। এই মামলায় জামিনে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেছেন ডক্টর ইউনুস। জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। বাংলাদেশের তরুণরা একটি নতুন বিশ্ব তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনুস। রিপোর্ট দুলি মল্লিকের। We feel like the second liberation day. We are free from all the oppression, all the attack that we had. নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কঠিন সময়ে দেশের মানুষের পাশে থাকবেন বলে সম্মতিও দিয়েছেন ডক্টর ইউনুস। This is a day of great celebration for us. বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে আছেন। সামাজিক ব্যবসাকে অন্তর্ভুক্ত করা ও 3-0 বার্তা নিয়ে এবার অলিম্পিক আসরে যোগ দিয়েছেন তিনি। দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই নোবেল জয়ী। জানান, বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার একমাত্র পথ গণতন্ত্রের পথে ফিরে যাওয়া। অবাধ সুষ্ঠু নির্বাচনই সেই পথ বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস। Because we didn't have an election for many years now. So for the first time it will be an election, fair, transparent election, so that everybody can vote and decide what kind of people they want to send to the government. ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বাংলাদেশের উপর পশ্চিমা বিশ্ব প্রভাব ফেলতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস মনে করেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম আগামীতে নতুন একটি বিশ্ব তৈরি করবে। Young people are full of creativity, full of enthusiasm. They want to do things at the global level, not just country level, in the global level. ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও অগ্রহণযোগ্য নির্বাচনকে দায়ী করেন। Misrule, misgovernment, taking away the political right, democracy completely denied. বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চায় বলেও মনে করেন ডক্টর ইউনুস। Bangladeshi people want her to be in Bangladesh so that she can be tried for all the offenses she has committed. রাজনীতিবিদ নয়, একজন মানুষ হিসেবে দেশের জন্য কাজ করতে চান ডক্টর ইউনুস। I said, I'm not a politician. I'm not fit for that kind of job. I do things for people and I know how to do that and I love that. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নোবেল বিজয়ী ডক্টর ইউনুসেই আস্থা রাখছেন সাধারণ মানুষ। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে ভেঙে দেবেন সমস্ত সিন্ডিকেট। একই সঙ্গে দেশের জনগণের জানমালের নিরাপত্তা সহ নাগরিক সব সুবিধা নিশ্চিত করবেন বলে আশা করেন তারা। দীপু শিকদারের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে দেশের মাটিতে পা রাখবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। নেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব। বিশেষ করে রাজধানীর মানুষ এখন অপেক্ষায় আছেন, তিনি দায়িত্ব গ্রহণে বদলে যাবে দেশের দৃশ্যপট। নগরবাসীরা এই নোবেলজয়ীকে নিয়ে তাদের ভাবনার কথা জানান। এটাকে আমি অবশ্যই পজিটিভলি নেই। এটা আমাদের জাতির জন্য, দেশের জন্য, সবার জন্যই ভালো একটা সুফল বয়ে নিয়ে আসবে, এটা প্রত্যাশা করি। আমি এটা স্বাগত জানাচ্ছি। তারপর দেশ তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, ওইটা আশা ব্যক্ত করছি আর কি। যেহেতু ছাত্র সমাজ আমাদের এই নতুন দেশ গড়ার একটা তাগিদ দিয়েছে, তো সেই হিসাবে ওনাকে আমরা সাধুবাদ জানাই। প্রত্যেকটা সেক্টরে জবাবদিহিতা করতে হবে, নইলে এই দেশ সচ্ছলতা আসবে না কখনো। হয়তো সে একজন নিরপেক্ষ লোক হিসাবে হয়তো আমি মনে করি যে সে ভালো পরিচালনা করতে পারবে। ডক্টর ইউনূসকে আমরা সবাই পছন্দ করছি। এখন আমরা চাই উনি আমাদেরকে সাধারণ মানুষ যেভাবে চাইছে সেটা যেন আমরা পাই। আবার বাজারসহ সর্বক্ষেত্রে সিন্ডিকেট ভেঙে দেশের মানুষকে তিনি স্বস্তি ফিরিয়ে দিতে পারবেন বলে প্রত্যাশা অনেকের। চাউল ডাউলের মূল্য যেটা বাংলাদেশের মানুষ যাতে খায়া বাসে, ঠিক আছে, ওই দিকে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস খেয়াল রাখে। চাল থেকে শুরু করে সুই পর্যন্ত যে সিন্ডিকেট আছে বাংলাদেশে, সেটা ভেঙে দেখ। আমাদের তো প্রত্যাশা একটা দেশে শান্তি ফিরে আসবে, সব কিছু আগের মতো স্বাভাবিকভাবে চলবে, জিনিসপত্র দাম কমবে, মানুষ শান্তিতে বসবাস করবে। সব মিলিয়ে সমাজ ব্যবস্থায় বড় পরিবর্তন আশা করছেন তারা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল হয়েছে। এর মধ্যে এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই বিমানে করে পালানোর চেষ্টা করেন তিনি। তবে বিমানবন্দরে কর্মীদের বাধার মুখে উড্ডয়নের আগ মুহূর্তে বিমান থামিয়ে আটক করা হয় তাকে।
তার বিরুদ্ধে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারকে সহায়তার অভিযোগ রয়েছে। দুলি মল্লিকের আরও একটি রিপোর্ট। শিক্ষার্থী জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেয় সেনাবাহিনী। দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণার পর এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড়। এর মধ্যেই সেনাবাহিনীতে বড় রদবদল। আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসমো রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব ছিলেন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারকে সহায়তার অভিযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বলছে, চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর ওই দিন রাতেই এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে পালানোর চেষ্টা চালান তিনি। তবে বিমানবন্দরে উড্ডয়নের আগ মুহূর্তে থামানো হয় বিমানটি এবং তাকে আটক করা হয় বলে জানা যায়। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 24 ঘন্টার মধ্যে কাজে যোগ দেবেন পুলিশ সদস্যরা, জানালেন নতুন আইজিপি। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, সড়কে শৃঙ্খলা ফেরায় খুশি মানুষ। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতিকে তিনি আইনশৃঙ্খলা ও অর্থনীতি দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন। দিস ভায়োলেন্স মাস্ট স্টপ। মারামারি, লুট যেই ঘটনাগুলি ঘটছে সেই জিনিসটাকে যেভাবে হোক বন্ধ করতে হবে। দ্বিতীয়ত মাইনরিটিদের উপর, হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গাতে যে অত্যাচার নিপীড়নগুলি চলছে সেই জিনিসগুলি বন্ধ করতে হবে। পুলিশকে দেখুন, সব পুলিশ তো আর খারাপ না, সব পুলিশ দলীয় হয় না। ছোট ছোট পুলিশ অফিসাররা তারা চাকরি করে, তারা তো আর কিছু জানে না। এটাই বলেছে, যেভাবেই হোক পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে। 24 ঘন্টার মধ্যে পুলিশ বাহিনীর সকল সদস্যকে তাদের ইউনিটে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম। বিকেলে পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতি ফিরিয়ে আনতে পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, সবার মতামত নিয়ে দক্ষ, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, আধুনিক ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশ সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কর্মকৌশল প্রণয়ন ও বল প্রয়োগের নীতিমালা অনুসরণ না করা ও নেতৃত্বের ব্যর্থতার কারণে পুলিশের অনেক সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও মন্তব্য করেন আইজিপি। আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, পিওএম, এপিবিএনস হেডকোয়ার্টার সহ অন্যান্য এপিবিএনস কার্যালয় সমূহ, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। ট্রাফিক পুলিশ শূন্য রাজধানীতে মোড়ে মোড়ে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। সংখ্যায় কম হলেও একই সঙ্গে দায়িত্ব পালন করছেন আনসার বাহিনীর সদস্যরাও। সাধারণ মানুষ বলছেন, নিখুঁত হাতে ট্রাফিক ম্যানেজমেন্ট পরিচালনার কারণে সড়কে ঘণ্টার পর ঘণ্টা ধরে রাস্তায় অপেক্ষা করা লাগছে না। দীপু শিকদারের রিপোর্ট। যানজট, এই চিত্র বা নামটির সঙ্গে রাজধানীবাসী পরিচিত। সকাল থেকে রাত পর্যন্ত যানজটের নাকাল হতে হয় নগরবাসীকে।
এক এলাকায় থেকে আরেক এলাকায় যেতে লেগে যেত ঘন্টার পর ঘন্টা, যা নিয়ন্ত্রণ করতে হিমশিম অবস্থায় পড়তে হতো ট্রাফিক পুলিশকে। হাজারো যাত্রী আছে, হাজারো মানুষ আছে, হাজারো অ্যাম্বুলেন্স আছে যারা এই জ্যামের কারণে রাস্তায় প্রাণ দেয়। এরকম প্রতিদিন এই ঘটনাগুলো প্রতিদিন ঘটছে, তো সেই জায়গাগুলো আমরা চাই না। তবে চলমান বাস্তবতায় রাস্তায় রাস্তায় অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। দক্ষ হাতে নিয়ন্ত্রণ করছেন তারা। কোনো প্রকার ট্রাফিক পুলিশ কোথাও দায়িত্বে নেই, তারা হয়তোবা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা হয়তোবা রাজপথে নেই, তারা দায়িত্ব ছেড়ে চলে গেল। আমরা শিক্ষার্থীরা সবসময় ছিলাম, আছি, থাকবো। আমরা তো সবসময় অনেস্টি মডেস্টি এগুলোই চেয়েছি, আমরা রাস্তায় ওটাই করছি। কাউকে আটকে কোনো রকম অসৎ কোনো কিছু চলতেও দিচ্ছে না, করতেও দিচ্ছে না। এগুলো অটোরিকশা যাতে তারা বেশিরভাগই কথা শুনতে চায় না, তারা পুরো বেপরোয়াভাবে চালায়। আমরা খুব ভালোভাবেই মেনটেন করছি, আশা করি আমরা পরবর্তীতে এটা ধরে রাখবো। সঙ্গে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরাও। পুলিশ বাহিনী যারা ছিল তাদের সাথে অনেক আগে একবার খাটছিল, সেখান থেকে আমাদের মোটামুটি ভালোই সবার অভিজ্ঞতা আছে। এমন উদ্যোগের প্রশংসা করছেন সাধারণ মানুষ। আমার কাছে বেশ ভালো লাগছে যে তারা একটা ডিসিপ্লিন ওয়েতে, সুন্দর একটা ওয়েতে তারা ট্রাফিকটা কন্ট্রোল করছে। ছেলেপেলেরা যা করছে অসাধারণ। আমি গতকালও চলেছি সারা ঢাকায়, আজকেও চলছি। আমার বাচ্চা কাচ্চারা গেছে ময়লা পরিষ্কার করতে। এই যে ধ্যান ধারণা, আমাদের সমাজ পরিষ্কার করতে হবে। সিস্টেমের মধ্যে আসছে তাহলে আমাদের সবার জন্যই ভালো। এখন আমরা যদি নিয়ম সঠিকভাবে হয় তাহলে আমরা সবাই মানব। তবে তারা চান সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে আবারও শুরু হোক ট্রাফিক পুলিশের কার্যক্রম। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে যাতে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে না পড়ে সেজন্য কর্মকর্তা কর্মচারীরা সজাগ রয়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন সময়ে পদবঞ্চিতরা। শিক্ষার্থীদের মতো সচিবালয়েও শৃঙ্খলা রক্ষায় কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন বলে জানান তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। গেল কদিনে পাল্টে গেছে সচিবালয়ের চিত্র। প্রবেশমুখে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। সচিবালয়ে নেই মন্ত্রী প্রতিমন্ত্রীর উপস্থিতি, তাই মন্ত্রণালয়ের সামনেও নেই তাদের নাম ফলক। গুজব ছড়াইছে, তারপরে সরকারি কর্মচারীদেরকে যারা এখান থেকে বের করে দিয়েছে, সহযোগিতা করেছে, তাদের জন্য প্রতিবাদ স্বরূপ আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা কোনো বিশৃঙ্খলাতে নেই, আমরা কোনো রিমার্কে নেই। আমাদের এই লোকগুলা, আপনারা কেউ রিমার্কের সাথে একমত? কেউ একমত নয়, সবাই সরকারি কাজ করার জন্য। গুরুত্বপূর্ণ সচিব এবং সেবা নিতে আসা মানুষের উপস্থিতিও একেবারে নগণ্য। এর মধ্যে বিভিন্ন সময় সুবিধা বঞ্চিত এবং ওএসডিতে থাকা কর্মকর্তা কর্মচারীরা জড়ো হয়েছেন গুজব প্রতিরোধে। বেগম জিয়ার বাসায় গোপন বৈঠকের অভিযোগে 2015 সাল থেকে দীর্ঘ 8 বছর 22 সাল পর্যন্ত আমি সাসপেন্ডে ছিলাম এবং বেতন ভাতা সব কিছু আমার বন্ধ, সব কিছু থেকে বঞ্চিত, বাসা টাসা সব কিছু থেকে আমি বঞ্চিত ছিলাম। তারা বলছেন মঙ্গলবারে কে বা কারা সচিবালয়ে আতঙ্ক তৈরি করেছিল, তাই দুপুরের আগে কর্মকর্তা কর্মচারীরা আতঙ্কিত হয়ে সচিবালয় ছাড়েন। বাইরে যেমন ছেলেরা পুলিশের দায়িত্ব পালন করে, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, আমরা সচিবালয়ের কতিপয় কর্মচারীরা আমাদের ভিতরেও তাদের এই যে শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই সচিবালয়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তাদের যেন সচিবালয়কে ভুল ভ্রান্তি দিয়ে যেন গেট থেকে কোনো লোক কর্মকর্তা কর্মচারী না বের হয়, এই জন্যে আমরা সমবেত হয়ে সবাইকে বোঝাচ্ছি। বিভিন্ন সময় নানা অভিযোগে হয়রানির শিকার হওয়া ব্যক্তিরা দেশের কল্যাণে কাজ করে যাবেন বলেও মন্তব্য করেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে দায়িত্ব পালনে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন তিনি। 2020 সালের 8 অক্টোবর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি AM আমিনুদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন। টানা কয়েকদিন বন্ধ থাকার পর খুলেছে তৈরি পোশাক কারখানা। উৎসবমুখর পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। নতুন যে সরকার আসবে তাদের নেতৃত্বে পোশাক খাত আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
গাজীপুরের চন্দ্রা, শফিপুর, মৌচাক, টঙ্গী, ভোগড়া, শ্রীপুর সহ জেলার প্রায় সব পোশাক কারখানা খুলেছে। বুধবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিক কর্মকর্তারা। কয়েকদিন পর গার্মেন্টস খুললো, জানি নিরাপত্তা, জানি আমরা ডিউটি করা হারি ঠিক মতো, জানি ভালোভাবে জানি চলে। এখন আমাদের অফিস খোলা, আমরা অনেক খুশি হয়েছি, আমরা আমাদের কাজ করতে পারছি। গার্মেন্টস খুলছে, তাতে আমরা অনেক খুশি হয়েছি। আমরা কারখানা নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না কর্মকর্তারা। আশা করছেন শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ ভালো থাকবে। আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালিয়ে যেতে পারবো, যাতে দেশের উন্নতি নতুন করে আমরা অগ্রগতিতে আমরা অন্য অংশীদার হিসেবে থাকতে পারবো। গাজীপুরের পাশাপাশি ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার কারখানাও চালু হয়েছে। কাজে যোগ দিতে পেরে খুশি শ্রমিকরা। অফিস খুলছে আজকে, মানে অনেক আনন্দ লাগতেছে। আজকে অফিস খোলা, আজকে আমাদের ভালো লাগতেছে। কারখানা খোলায় স্বস্তিতে গার্মেন্টস কর্মকর্তারাও। আমাদের সমস্ত সরকারের সদস্যভাবে কাজ করতেছে, তারাও চায় যে ফ্যাক্টরি খোলা থাকুক। এভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে শেখ হাসিনার পতনের দাবি, ছাত্র জনতার সর্বাত্মক আন্দোলনকে ঘিরে দফায় দফায় বন্ধ রাখতে হয়েছিল পোশাক কারখানা, যা আবার চালুর মধ্য দিয়ে উৎপাদনে ফিরল দেশের এই রপ্তানিমুখী শিল্প। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শিল্প এলাকা সহ দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতি চান ব্যবসায়ীরা। জরুরি সংবাদ সম্মেলনে তারা জানান, অর্থনীতির স্বার্থেই জরুরি ভিত্তিতে কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা, বন্দরের কার্যক্রমে স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিত করা জরুরি। মেহেদী হাসানের রিপোর্ট। হাসিনার স্বৈরশাসনের অবসান হয়েছে। টানা অস্থিরতার পর ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে দেশের পরিবেশ। তবে নিরাপত্তা ব্যবস্থা এখনও সন্তোষজনক পর্যায়ে আসেনি। এমন পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সংবাদ সম্মেলন। ব্যবসায়ী নেতারা বলছেন, ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবকে এখন সফল করতে হলে যত দ্রুত সম্ভব পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে হবে। কিন্তু এখনও নিরাপত্তার ঘাটতি থাকার কথা বলছেন তারা। পরিবহন ব্যবস্থাও পুরোপুরি সচলের তাগিদ তাদের। গতকালকে এই কিছু জায়গায় গন্ডগোল হয়েছে। আমি আজকে পত্রিকা দেখলাম 103 জন, সোমবারে আরও 103 জনের মানে মরদেহ বাইর করা হয়েছে। আমার মনে হয় যে কেন যেন শেষ হচ্ছে না। এই জিনিসটাই আমরা আপনাদের কাছে এমফাসাইজ করার জন্য, প্রাইভেট সেক্টর ইজ ইকুয়ালি কনসার্ন লাইক এনিওয়ান ইন দি কান্ট্রি, যে তারা মানে এই ধ্বংসযজ্ঞ আর দেখতে চায় না। যারা আসবেন তারা যেন অর্থনীতির চাকাটা চলমান রাখার জন্য যত রকমের সহযোগিতা দরকার সেটা যেন অব্যাহত রাখেন। পুলিশ হেডকোয়ার্টার খালি, প্রত্যেকটা থানা অলমোস্ট অনেকগুলো থানা পুড়িয়ে ফেলেছে, সে অস্ত্র ফেলে আসছে, অস্ত্রগুলো অক্ষত অবস্থায় আছে। বিভিন্ন জায়গায় এখন আনসার ডিপ্লয় করা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে আমরা ফ্যাক্টরি চালানোর চেষ্টা করেছি, ফ্যাক্টরি চালাতে পারছি না। অনেক ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করেছে, আমার হামিমের অনেক ফ্যাক্টরি অগ্নিসংযোগ করেছে। এদিকে ছাত্র জনতার এই অভ্যুত্থানকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, চাপের কারণেই একসময় শেখ হাসিনার পক্ষে কথা বলতে হয়েছিল। যদি আপনাকে আমন্ত্রণ জানানো হয় যে আপনি আমার সাথে সরকার প্রধানের সাথে মিটিং করবেন আর আপনি ঘরে বসে থাকবেন, আপনার একখানে যদি দুই মাথা থাকে আপনি পারবেন। তা আমাদের তো দুই মাথা ছিল না। পলিটিক্যাল পার্টির তাদের নিজস্ব লোকজন ব্যবসা বাণিজ্য করে, অপোজিশন পার্টির লোকে ব্যবসা করে, বিভিন্ন লোকে পেশাজীবীরা মানে তাদের কাজ করে। তো এক একজন এক এক রকম মতবাদের আছে, এখনও আছে, সামনেও থাকবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী যে সরকার গঠন হতে চলেছে তাকে স্বাগত জানিয়ে শীর্ষ ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ীরা নতুন সরকারকে সহযোগিতা করবে। বাংলাদেশের বেসরকারি খাত অন্তর্বর্তী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিরা এক একজন ক্ষুদ্র চাষি, দেশের মানুষের জন্য ইতিবাচক উদাহরণ। গাজায় ইসরায়েলি হামলা জোরদার, নতুন হামাস প্রধানকে হত্যার হুমকি। দেখছেন রাত 11টার 21 সংবাদ। যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত বাঙালিদের অনেকেই যেন এক একজন ক্ষুদ্র চাষি। অনুপযোগী মাটি ও প্রতিকূল আবহাওয়াতে তারা বাড়ির বাগানে চাষ করেন বিভিন্ন ধরনের ফুল, ফল ও শাকসবজি। লন্ডনের কৃষকরা হতে পারেন দেশের মানুষের জন্য উদাহরণ। যুক্তরাজ্য ঘুরে এসে মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোকেয়া বেগম লোদি বহু বছর থেকে আছেন লন্ডনে। দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের মাথিউরা গ্রামে।
শখ তার সবজি চাষ করা। আর তাই তো লন্ডনে বসেও বাড়ির ছোট্ট আঙিনায় লাগিয়েছেন তিনি নানা ধরনের দেশীয় শাকসবজি। অল্প অল্প খরিচেরা করা গিয়া আমি মনে হয় আধ ফাওয়া বেশি রে নষ্ট করছি, খালি ফসিয়া যায় কত পানি লাউর বেশি। মৌলভীবাজারের নাজমুল ইসলাম অনেক বছর ধরে বসবাস করেন যুক্তরাজ্যের রেডিং শহরে। রেস্টুরেন্ট ব্যবসায় ব্যস্ত থাকলেও কিছুটা সময় কাজ করেন বাগানে। এরপরে আরো অন্যান্য ভেজিটেবল সবজি যেগুলো আছে সিজনেবল, প্রত্যেক বছরও সামারের সময় এগুলো আমরা করি, কাজল ফাঁকে দিয়ে এগুলার সময় দিতে হয়। রোকেয়া বেগম ও নাজমুল ইসলামের মতো অনেক বাঙালি বাড়ির ছোট্ট পরিসরে চাষ করেন লাউ, শিম, টমেটো, ঝিঙা, শসা, পেঁপে সহ নানা ধরনের শাকসবজি, ফল। অনেকে আবার বাণিজ্যিকভাবেও চাষাবাদ করেন। গাছ লাগাইতে অনেক কষ্ট করা লাগে। বাংলাদেশের যে কৃষিপ্রেম, সেই কৃষিপ্রেমটা এখানে অত্যন্ত সমাদৃত। যুক্তরাজ্যের মাটি দেশীয় ফসল চাষের জন্য উপযোগী নয়, আবহাওয়া অনুকূলে থাকে না। এছাড়া জমির সংকট তো আছেই। তবুও প্রবাসীরা চেষ্টা করেন দেশীয় ফসল উৎপাদনের। গাছগুলা যেমন আমার জানোয়ার শরীর এবং আমি যে তৃপ্তি পাই, কিন্তু আমার হওয়ার মতো কোনো বাসা আমার নাই। অনেকে আবার পালেন কবুতর। কবুতর আমার বহুদিন ধরে শখ, আমি দেশেও থাকতে পালতাম, আর এখানে আসার পরেও কবুতর পাইছি। প্রবাসীরা জানান, বাতাসে যখন টমেটো, শিমের সবুজ পাতা দোল খায়, তখন তাদের চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো সবুজ বাংলাদেশ। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 6 বছরের বেশি সময় পর জনসমুদ্রে বেগম খালেদা জিয়া, শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি তারেক রহমানের, বিএনপির নামে অপকর্ম করলে ছাড় নয়। গঠন হচ্ছে 15 সদস্যের অন্তর্বর্তী সরকার, শপথ বৃহস্পতিবার, জানালেন সেনাপ্রধান। দেশের পথে ডক্টর ইউনূস। শ্রম আইন লঙ্ঘন মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বাতিল। মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি, পালাতে গিয়ে বিমানবন্দরে আটক। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।